রাষ্ট্র সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দিবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন প্রফেসর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, রাজধানীতে যানজটের ভোগান্তি, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এবং ইসরায়েলি হামলায় লেবাননে আরও 72 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 620। স্থল অভিযানের ঘোষণা আইডিএফের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। নির্বাচন কমিশন সংস্কারের প্রথম ধাপ হিসেবে অরাজনৈতিক সরকারের অধীনে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংবিধানে থাকা স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এম.আর. আসাদের বিশেষ রিপোর্ট। নাগরিকদের ভোটাধিকার হরণ করে পরপর 3টি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকতে কবজা করে রাখে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে। কিন্তু গেল 5 আগস্ট তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার, যারা উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে। কমিশন সংস্কার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বললেন, রাজনৈতিক নেতাদের সবার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কমিশনকেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সংবিধানকে গণতন্ত্রায়ন করতে হবে, সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের উপাদান রয়েছে। আপনি যদি আপনার নিজের পলিটিক্যাল পার্টির মতের বিরুদ্ধে যেতে না পারেন, আপনার যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করা না হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন যে সংসদে বসে আপনি একটা গণতান্ত্রিক কাজ করবেন? 2007-8-এও আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে, পরের গভর্নমেন্ট ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দিয়েছে বা সেগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বৈরতন্ত্রের বীজকে আরো দ্রুত বর্ধনে সহায়তা করেছে। সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ বললেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যখন কোনো নির্দলীয় সরকারের অধীনে কাজ করে, তখন নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দরভাবে ভোটার তালিকা প্রস্তুত, তারপরে হচ্ছে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নির্বাচন অনুষ্ঠান সবকিছুই কিন্তু সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তখন দেখা যায় যে দলীয় সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় আর কি। কম্প্রোমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে প্রকৃত জনমত প্রতিফলন হয় বলে মন্তব্য করেন তিনি। দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল। তো অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচনে কারা বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন যদি নির্বাচন হয়, সেটাও আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলনে সরকার গঠিত হবে। ক্ষমতার পালাবদলে নির্বাচনে সহিংসতা এড়াতে সংবিধানে স্থায়ী উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিচারক। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা সন্ধ্যা নাগাদ অব্যাহত থাকতে পারে। টানা 2 দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে নগর জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এদিকে পটুয়াখালীতে গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকায় নদ নদীর পানি উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পায়রাসহ অন্যান্য সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। দর্শক, এ নিয়ে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, রাজধানীর জলজট ও যান চলাচলের দুর্ভোগ কি এখন আমাদের জানাবেন?
ধন্যবাদ মাহমুদ। আমি আছি এখন মিরপুর 1 নম্বরে এবং রাজধানী সহ সারা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে থেমে থেমে বৃষ্টির কারণে এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু জনজীবনে কিন্তু দুর্ভোগ সেটি কিন্তু লক্ষণীয়। এবং আমরা দেখতে পেয়েছি যে গতদিন থেকে আজ পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দেশে, সেটি আবহাওয়া অফিস বলছে যে 104 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে এবং শুধুই ঢাকায় সেটি হচ্ছে 44 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখতে পেয়েছি, ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সহ অভিজ্ঞানী মানুষ এবং যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে এবং তারা কিন্তু বলছেন যে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে গতদিন থেকে এবং আজ পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে গত 2 দিন ধরে যে সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা চলাচলের যে স্বাভাবিক চলাচল সেটি চলাচলে কিন্তু তারা সমস্যায় পড়েছেন। বিশেষ করে আমরা যেটি দেখতে পেয়েছি যে যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক এবং দিনমজুর শ্রমিক যারা আছেন, দৈনন্দিন কাজ করে যাদের আয় রোজগার করতে হয়, তারা কিন্তু বেশ সমস্যা এবং দুর্ভোগে পড়েছেন। এখন আমি যদি একজন শ্রমজীবী মানুষের মতামত জানতে চাই যে উনি কি বলছেন এবং তাদের যে বৃষ্টিপাতের কারণে তাদের যে বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যাটি আমরা এখন শুনতে চাই। জি বলেন। আমি বলতে চাই যে রিক্সা আমরা চালাই, একদিন না চালাইলে আরেকদিন খাইতে পারি না। আমার ঘরে রিক্সা রোড গার্ডে বাইরেলে অনেক জায়গায় মেন রোডে উঠতে দেয় না, তারপরে এই তার কাটা দেয়, এটা করে দেয়, বন্ধ করে দেয়। তো আমরা কোন এলাকায় যেয়ে চালাবো? আমরা তো খাইটা খাবো, আমরা তো কোনো চাকরি বাকরি করতে পারি না, আমরা তো রিক্সা চালিয়ে ভাত খাই। তো আমরা তো জি ধন্যবাদ। জি ধন্যবাদ মাহমুদ। এই ছিল আমার কাছে সারাদিন গতদিন থেকে আজ পর্যন্ত যে বৃষ্টির সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেলে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের 22 তারিখ পর্যন্ত সেখানে 158 জন রোগী ভর্তি হয়েছে, আর সোমবার পর্যন্ত গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন। স্বজনরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা। জ্বর কমে না, তারপরে আমি জ্বরের মাত্রা বাইরে যাওয়ার পরে আমি যেখানে আসছি, আসার পরে ব্লাড টেস্ট করলাম, তারপরে আমার ডেঙ্গু ধরা পড়ছে। শরীরে তীব্র জ্বর দেখা দেয়, শরীরে মানে বমি আসতে চায় এবং মাথা ঘুরাইয়া পড়ে যেতে চায়। এখন আমার শরীরে প্রায় 5 দিন পরে শরীরে রেশ দেখা দিচ্ছে, সারা শরীরে রক্তের মতো ছোপ দেখা দিয়েছে। প্রথমে জ্বর হয়েছে, জ্বর থেকে পরে পরীক্ষা করলো, পরে দেখলো যে ডেঙ্গু হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য দেখি কি হয়। যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব। রোগীর চাপ বেড়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সেবা দিচ্ছেন বলে জানালেন এই স্বাস্থ্যকর্মী। জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে রেশ থাকে, দানা দানা থাকে। দেখা গেল এখন একটু কম, 24 ঘন্টায় দেখা গেছে রোগী একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায় মোটামুটি। নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গি রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। এবছর আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে 2 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা আরও বেড়েছে। একসঙ্গে 28 কোম্পানিকে নতুন করে জেড শ্রেণীভুক্ত করেছে ডিএসই। ফলে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রায় 1/5 এখন জেড শ্রেণীভুক্ত। আগে এই শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা ছিল 56, যা বর্তমানে বেড়ে হয়েছে 84টি। নতুন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে। বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা 397টি।
দর্শক, পুঁজিবাজারে আজকের লেনদেন সহ অন্যান্য বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, জেড শ্রেণীভুক্ত নতুন কোম্পানি এবং লেনদেন নিয়ে কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। সংস্কার হয়নি, শুধুমাত্র শাস্তির মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল সরকার, যার কারণে শেয়ার বাজারে কিন্তু দরপতন কমেই যাচ্ছে। তো এই মুহূর্তে বলা যায় যে আসলে আমরা যে নতুন করে কালকে যে পুঁজিবাজারের সংস্থা দিয়েছি, তারা কিন্তু নতুন করে 28টি পুঁজিবাজারের সংস্থা দিয়েছি, তারা কিন্তু নতুন করে 28টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত 28টি প্রতিষ্ঠানকে তারা জেড তালিকাভুক্ত করেছে, অর্থাৎ তাদের কার্যক্রম একেবারেই নিম্নগামী ছিল। তো আমরা আসলে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই লঙ্কা বাংলার সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক মিলনের সাথে। তো আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করেই যে 28টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে তারা জেড তালিকাভুক্ত করেছে, তার মানে এই সংখ্যাটা দাঁড়ালো 84-তে, যেটি অর্থাৎ 21%। আমরা যদি শতাংশ হিসাব করি 21%। তো এটি আসলে মোটা দাগে শেয়ার বাজারে কতটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? এখন নেতিবাচকের দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে তো আজকেও এটার 100-র উপরে ইন্ডেক্স এই মুহূর্তে একটা বাজে 100-র উপরে ইন্ডেক্স মাইনাস হয়ে গিয়েছে। এমনিতেই আমাদের যেহেতু এখন থার্ড কোয়ার্টার এন্ড, সেপ্টেম্বর মাসে থার্ড কোয়ার্টার এন্ড থাকে, এই সময় মার্কেট এমনিতে একটু ভান্ডারেবল থাকে, মার্জিন কোডগুলোতে একটু সেল প্রেশার থাকে যেহেতু মার্কেট খারাপ। তো এই অবস্থায় এই ডিসিশনটা আসা মার্কেটের জন্য একটু ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মার্জিন কোডগুলোতে জেড গ্রুপের শেয়ার রাখা যায় না, ফলে এই শেয়ারগুলোর উপরে আরও বেশি সেল প্রেশার তৈরি করতেছে, ফলে মার্কেটটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা আশা করতেছিলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুনভাবে রিফর্ম হওয়ার পরে যে কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে, তাতে করে আমাদের হয়তো মার্কেটের সংস্কার হবে, ভালো ফল পেতে আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ। আসলে যিনি বলছিলেন তিনি দীর্ঘদিন শেয়ার বাজারের সঙ্গে জড়িত কাজ করছেন। তো মোটা দাগে আসলে তিনি বলছেন যে সরকারের উচিত যে এখন আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই শেয়ার বাজারকে যাতে ইতিবাচক সংস্কার করা হয়। মাহমুদ, এই ছিল আমার কাছে শেয়ার বাজার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। রাষ্ট্র সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন প্রফেসর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, রাজধানীতে যানজটের ভোগান্তি, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এবং ইসরায়েলি হামলায় লেবাননে আরও 72 মৃত্যু, প্রাণহানি বেড়ে 620, স্থল অভিযানের ঘোষণা আইডিএফের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।